নমস্কার, বাংলা জাগোয় আপনাদের স্বাগত। সামনেই বঙ্গে নির্বাচন, আর নির্বাচন মানে বাংলায় একটা পার্বণ, একটা উৎসব। সমস্ত রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা থাকলেও আমরা দেখেছি এবারে নজিরবিহীনভাবে একেবারে দিন ঘোষণার আগেই কিন্তু বঙ্গে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, কোথাও গিয়ে কমিশন নিরাপত্তার দিকে কোনো রকম খামতি রাখতে চাইছে না। কিন্তু সব থেকে বড় প্রশ্ন আমরা দেখলাম চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পর এখনও যেখানে রাজ্যে নির্বাচনের ফুল বেঞ্চ রয়েছে, কোথাও গিয়ে 1,24,00,000 প্রায় একটা বিরাট সংখ্যার ভোটারের ভবিষ্যৎ কি তা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে বেশ কিছু বিষয় সামনে চলে আসছে। এই এসআইআর এবারের নির্বাচনে সত্যি কতটা প্রভাব ফেলবে সমস্ত রাজনৈতিক দলের ওপর, এবং এই 2026-এর নির্বাচন তার সমীকরণ বা কি হতে পারে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের আলোচনা বঙ্গযুদ্ধ 2026। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে অতিথিরা রয়েছেন। আমি আলাপ পর্ব আগে সেরে নেব। আমার একেবারে বাঁদিকে রয়েছেন কংগ্রেস মুখপাত্র কৌশিক ভট্টাচার্য। কৌশিকদা, স্বাগত জানাই, নমস্কার। আমার ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি, আপনাকেও স্বাগত জানাই কৌশিক। এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি মুখপাত্র স্নেহায়ন সরকার, আপনাকেও স্বাগত জানাই। আমি আলোচনাতে যাব, তবে তার আগে একটা অনুরোধ রাখতে চাইবো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাজনৈতিকভাবে মতগত পার্থক্য থাকতেই পারে, কিন্তু কোথাও কেন সেইটা একেবারে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে না চলে যায়। আমি প্রথমে যে প্রশ্ন প্রত্যেকের কাছে রাখবো, যেটা দিয়ে শুরু করলাম, যে একটা বিরাট সংখ্যক অর্থাৎ প্রায় 1,24,00,000 একটা এই বড় সংখ্যক যে ভোটার, তাদের ভবিষ্যৎ কি, এই নিয়ে আমি প্রত্যেকের কাছেই এই প্রশ্ন প্রথমে রাখবো। প্রথমে আমি চলে যাব কৌশিক দা, আপনার কাছে কি মনে করছেন? এই এসআইআর এর যে গন্ডগোলটা হচ্ছে সেটার একটা আরও বড় পরিপ্রেক্ষিত রয়েছে। আমি আগে সেখান থেকে একটু শুরু করব, তারপরে আমি মূল এসআইআর এর যে ইস্যুগুলো হচ্ছে সেখানে আসবো। একটা রাজ্যে ভোট, পশ্চিমবঙ্গে ভোট, সেখানে আমাদের কি কি ইস্যু হওয়া উচিত ছিল? দুর্নীতি, আরজিকর, চাকরি চুরি, কেন্দ্রীয় সরকারের টাকার মূল্যায়ন, চাকরি দিতে পারছে না, 2 কোটি চাকরির প্রমিস ছিল সেটা দিতে পারছে না, পশ্চিমবঙ্গে শিল্পায়ন নেই, দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফরেন পলিসি টোটাল ফেলিওর, এবং ভারতবর্ষের যে একটা প্লুরালিটি আছে তার টোটাল অবক্ষয়। এই ইস্যুগুলো নিয়ে, মানুষের ইস্যুগুলো নিয়ে ভোট হওয়ার কথা ছিল। মানুষ নিজেদের রাজ্যের এই ইস্যুগুলো নিয়ে, ভারতবর্ষের এই ইস্যুগুলো নিয়েও মানুষ ভোট। সেখান থেকে আমরা কি দেখলাম, একটা বাইনারি সেট করা হয়ে গেল যে আসল ইস্যুগুলো, মানুষের ইস্যুগুলো, 5 বছর ধরে মানুষ যেগুলো ভুগে আসছে সেই ইস্যুগুলো মানুষ সম্পূর্ণভাবে ভুলিয়ে দেওয়া হলো এমন একটা জিনিস দিয়ে, যেখানে গণতন্ত্রের মূল যেটা ভোট, সেই ভোটটাই মানুষ দিতে পারবে কিনা। 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ এখনো ঝুলে আছে, ওভারঅল দেখলে 1 কোটির কাছাকাছি মানুষের ভবিষ্যৎ ঝুলে আছে। এই জিনিসটা যেটা তৈরি করা হলো, আমার মনে হয়, এবং আমরা এটা দৃঢ়ভাবে আমরা জানি, এটা একটা বাইনারি সেটিং করা হয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তার কারণটা কি? 1 নম্বর, আরএসএস তো প্রথমেই অনেক দিন আগেই বলে দিয়েছেন তৃণমূল ওনাদের দুর্গা, সুতরাং সেই দুর্গার হাতে নানা রকম অস্ত্র তুলে দেওয়ার দায়িত্ব আরএসএস এবং বিজেপি নিয়ে নিয়েছে। এই প্রেক্ষিতে যখন আমরা দেখছি যে এতগুলো লোকের ভোট আটকে আছে, সুতরাং মানুষ সব কিছু ভুলে গিয়ে যখন নিজের ভোটের দিকে নজর দেবে, আমি ভোট দিতে পারবো কিনা, এই সিচুয়েশনটা তৈরি করে বিজেপি এবং তৃণমূল নিজেদের একটা বাইনারি সেটিং করে নিল, যাতে আসল ইস্যুগুলো, অর্থাৎ কোথাও গিয়ে অশোকদা আপনি বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা সেটিং, এই কোট আনকোট এসআইআর, এটাই তো? আমি এই প্রশ্ন নিয়ে সরাসরি চলে যাব স্নেহায়নের কাছে। কি বলতে চাইবেন? কারণ শুরু থেকে আপনারা এই এসআইআর এর পক্ষে ছিলেন, এবং এখনো পর্যন্ত যে আমরা চূড়ান্ত তালিকা দেখেছি সেখানে আপনাদের বক্তব্য যে একেবারে ন্যায্যভাবে বিচার হয়ে পুরো বিষয়টা হয়েছে।
রাজনৈতিক গত দিক থেকে কংগ্রেসের যেটা মতামত, কোথাও গিয়ে আপনাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা সেটিং রয়েছে এবং পুরোটাই একটা মানে পলিটিক্যাল ডিভিডেন্ড ঘরে তোলার জন্য। কি বলবেন, এতগুলো মানুষের ভবিষ্যৎ ঠিক কি? আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন স্নেহ? আপনি শুনতে Hello? পাচ্ছেন স্নেহান বাবু? হ্যাঁ বলুন, আরেকবার করবেন প্রশ্নটা। হ্যাঁ, আমরা আলোচনাতে এখনো পর্যন্ত মানে কংগ্রেসের তরফ থেকে অশোকদার বক্তব্য, কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এটা একটা সেটিং এবং এই এসআইআর ইস্যুটা, সেই দিক থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি আপনারা তাহলে একেবারে পলিটিক্যাল ডিভিডেন্ড ঘরে তোলার লক্ষ্যেই এই এসআইআর কে নির্বাচনের আগে এতটা গুরুত্ব দিয়ে আপনারা দেখছেন? এবং একই সঙ্গে এই একটা বিরাট সংখ্যক ভোটার, তাদের ভবিষ্যৎই বা কি? না, এটা কে বলছে? তৃণমূল কংগ্রেস? না, কংগ্রেস। ও আচ্ছা, না মানে কংগ্রেস বললে আজকাল তৃণমূল কংগ্রেস শোনায়, কারণ দুটো দল তো প্রায় একই হয়ে গেছে। মানে কংগ্রেসের একের পর এক নেতা কর্মীরা দল ছাড়ছে, এবং যারাই দল ছাড়ছে তাদের মুখে একটাই কথা শোনা যাচ্ছে যে আজকের কংগ্রেস বা আজকের এই প্রদেশ কংগ্রেস প্রায় তৃণমূল কংগ্রেসের সমান্তরাল হয়েছে। এবং এই বক্তব্য শুধুমাত্র যে ধরে নিন যারা দল ছাড়ছে তারা বলছেন, এই বক্তব্য এতদিন ধরে কংগ্রেস যাদের সাথে জোট করে এসছে, সেই সিপিএম পর্যন্ত অভিযোগ করছে যে আজকের এই কংগ্রেস বা এই কংগ্রেসের সভাপতি কার্যত হচ্ছে তৃণমূলের কথাতেই কাজ করছে। এবং অধীর চৌধুরী, যিনি একমাত্র ব্যক্তি যিনি কংগ্রেসের মধ্যে ছিলেন, প্রদেশ কংগ্রেস, যিনি তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতো, তাকে আজকে প্রায় সাইডলাইন করলাম। যাই হোক, বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে, দেখুন, এসআইআর এমন একটি প্রক্রিয়া যেটা ভারতবর্ষে এর আগে বহুবার হয়েছে, এবং এসআইআর প্রক্রিয়াটা আজকে এই সেকেন্ড ফেজে যেটা হয়েছে সেটা শুধুমাত্র পশ্চিমবাংলায় না, আরো 12টি রাজ্যে হয়েছে। এখনো অব্দি বহু রাজ্য আছে যেখানে ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে, বেশ কিছু রাজ্য আছে যেখানে আর কিছু দিনের মধ্যে ফাইনাল লিস্ট বেরাবে। আপনি বলুন, এই কমপ্লিকেশনস গুলো শুধুমাত্র পশ্চিমবাংলায় কেন তৈরি করা হচ্ছে? এই কমপ্লিকেশনস গুলো বাকি রাজ্যে কেন তৈরি করা হয়? প্রথম দিন থেকে ডেটা এন্ট্রি অপারেটর কেন দেওয়া হয়? প্রথম দিন থেকে এআরও ইআরওরা নিজেদের কাজ সঠিকভাবে কেন করেন? যে ডকুমেন্টস গুলো দেওয়া হয়েছে সেই ডকুমেন্টস গুলো আপলোড করা হয়। যেই মানুষগুলোর যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম উঠেছে তাদেরকে গিয়ে ইনফর্ম করা যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কেন উঠেছে, কিসের জন্য উঠেছে, সেই সঠিক তথ্যগুলো কেন তাদের বিএলও একটু বিরত করবো। একটা বিষয় আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রসঙ্গ তুললেন, সেই জন্যই এখনই আপনার কাছে এটা জানতে চাইবো। এর আগে আমরা এই এসআইআর দেখেছি, নতুন কিছু নয়, কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা তো এবারে নতুন, এবং এই যে বিশেষ মানে সত্যি এর কি কোনো আইনি বৈধতা আছে? এটা তো বিভিন্নভাবে রাজনৈতিক দলের তরফে তোলা হয়েছে, কি বলবেন? এটা আপনি বা আমি কি করে ডিসাইড করব? আইনি বৈধতা যদি কোনো আছে কি নেই সেটা সংবিধানে সাংবিধানিক রীতিনীতি মেনে হচ্ছে কি হচ্ছে না সেটা তো কোর্ট ডিসাইড করবে। এখন কোন রাজনৈতিক দল বা কোনো সরকার যদি এখন নিজেদেরকে কোর্টের ঊর্ধ্বে মনে করে, তারা যে কোনো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারা ইভেন আমাদের দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান যিনি তাকে কুৎসিত আক্রমণ করে, তাহলে সেই সরকারের থেকে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? আজকে মহামহিম রাষ্ট্রপতি তিনি আজকে পশ্চিমবাংলায় এসে অপমানিত হলো। ভূভারতে কোনোদিন স্বাধীনতা পরবর্তী সময় এই জিনিস কোনোদিন হয়েছে যে বাজায় একজন সাঁওতালি সমাজ, একজন পিছিয়ে পড়া সমাজের একজন মহিলাকে যেভাবে আমরা আজকে সম্মান দিয়ে দেশের রাষ্ট্রপতি করেছি, তাকে একদম একেবারে অন্য একটা বিষয় আমরা আলোচনায় আসবো। এই বিষয় নিয়ে যখন আলোচনা করব, একেবারে অল্প কথায় আপনার থেকে একটু জেনে নিতে চাইবো, কি মনে করেন যারা ন্যায্য ভোটার, এর মধ্যে তো একটা বড় সংখ্যক ন্যায্য ভোটার রয়েছে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? আদৌ কি তারা একেবারে নির্বাচনের দিন পর্যন্ত জানতে পারবেন তারা ভোটার কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে যে এই যে লিস্টটা বেরিয়েছে, এই লিস্টের পরে যাদের নাম বাদ গেছে, সেই নামগুলো বাদ যাওয়ার পরেও একটা কিন্তু অপশন আছে যে তারা ফর্ম 6 ফিল আপ করতে পারবেন। ফর্ম 6 ফিল আপ করার পরে তারা তাদের বৈধ কাগজপত্র দেখালে তাদের নাম কিন্তু ইনক্লুডেড হবে। কিন্তু বিষয় হচ্ছে, আমি আপনাকে স্পেসিফিক্যালি বলছি যে এমন অনেক জায়গা আছে, আমি আপনাকে বিধানসভা ধরে বুথ ধরে বলে দিতে পারি, যেখানে বিএলও কে ফোন করে যদি আপনি ফর্ম 6 চান, বিএলও আপনাকে স্থানীয় তৃণমূল নেতার কথা বলবেন যে তার থেকে গিয়ে ফর্ম 6 দেবেন। আমি আপনার কাছে প্রশ্ন করছি, আপনি বলুন না, আপনার যদি নামটা বাদ যান,
আপনি কি আপনার বিএলও থেকে ফর্ম 6 দেবেন? আপনার প্রশ্নের উত্তর আমি একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের তরফে কৌশিক মাঝি রয়েছেন, তার কাছ থেকে নেব, কি বলবেন? প্রথমেই বলি যে ভারতবর্ষের নির্বাচন কমিশন এই যে এসআইআরটা করছে, এই এসআইআর করার পেছনে একটা রাজনৈতিক যে উদ্দেশ্য রয়েছে বিজেপির, সেটা আজকে পুরোপুরি প্রকাশ পেয়ে গেছে। তার কারণ হলো ভারতবর্ষের বিজেপি যখন অন্যান্য রাজ্যে তাদের বিজয়রথ চালিয়ে যাচ্ছে, তখন পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের কাছে বারবার ধাক্কা খেয়েছে। 2021-এর নির্বাচন এবং 2024-এর নির্বাচনের দিকে যদি আপনি তাকান, তাহলে 2021-এ ওরা বলেছিল 200 পার করবে, ওরা 77-এ আটকে গেছে। আর 2024-এর লোকসভার নির্বাচনে ওদের 18টা সাংসদ থেকে 12টা সাংসদে নেমে এসেছে। তো এই মতো পরিস্থিতিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যখন বিজেপির পায়ের তলায় পুরো মাটি সরে গেছে, যখন বিজেপির পালে কোনো হাওয়া নেই, তখন শুধুমাত্র উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা বলেও যখন মানুষের মন জয় বিজেপি নেতারা করতে পারছে না, সেই সময় একটা প্রভাকাণ্ডা করবার চেষ্টা করেছে এই এসআইআরের নাম করে। এসআইআরের আমরা বিরোধী নই, এসআইআর করে মৃত ভোটার যারা আছেন তাদেরকে বাদ দেওয়া হোক, যারা বিজেপির কথা অনুযায়ী যারা অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করছে, যে যদিও বুঝতে পারি না যে এরা অনুপ্রবেশকারীদের কথা বলে। বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে অমিত শাহের দপ্তর বর্ডার সিকিউরিটি দেখে, সেখান থেকে কি করে অনুপ্রবেশ হয়ে যায় আর তারা কিভাবে ভারতবর্ষে ঢুকে পড়ে, সেটারও আজ পর্যন্ত কোনো সদুত্তর কোনো বিজেপির মুখপাত্র কোথাও দিতে পারেনি। কিন্তু এরা বারবার ধরে বলেছিল যে পশ্চিমবঙ্গে প্রচুর রোহিঙ্গা রয়েছে, তাদেরকে নাকি পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর ব্যবস্থা করবে এসআইআরের মাধ্যমে। কিন্তু আমি যা দেখলাম, যা ভোটার লিস্ট বেরিয়েছে, সেই ক্ষেত্রে দেখলাম অনেক বৈধ ভোটার, অনেক জীবিত ভোটার, তাদের নাম ডিলিট করে দিয়েছে, কারোর নাম জুডিশিয়ালিতে রয়েছে। এরকম দেখলাম যে সমস্ত জাজেরা এই দেখছে আর কি এসআইআরের বিষয়, সেখানে 200 জন জাজের মধ্যে 16 জন জাজ তাদেরও জুডিশিয়ালের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা দেখেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা নির্বাচন কমিশনের মতো সংস্থা, যাদের সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকা উচিত, যাদের মাধ্যমে ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে, তাদের যে ধরনের কাজকর্ম এবং তাদের উদাসীনতা এবং তাদের বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি আজকে মানুষকে নিপীড়নের শিকার হতে হচ্ছে। প্রচুর মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, তারা নিজেদের যথেষ্ট ডকুমেন্টস নিয়ে গিয়ে হাজির হয়েছে, যে সমস্ত ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছিল যে এই ডকুমেন্টসগুলো দেখাতে পারলে তাদের ভোটার লিস্টে নাম থাকবে। এরকম প্রচুর ঘটনা ঘটেছে যে তারা তাদের নির্দিষ্ট ডকুমেন্টস তাদের হিয়ারিংয়ের সময় নিয়ে গিয়ে দেখানোর পরেও তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার বিষয়টা হলো এখন পরিষ্কার যে বৈধ ভোটারদের নাম এখান থেকে বাদ দিয়ে, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভোট যদি ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া যায়, সেখানে বিজেপি একটা অঙ্ক কষে দেখেছে যে তাহলে বোধহয় পশ্চিমবঙ্গের দখল তারা নিতে পারবে। অর্থাৎ কোথাও কি রাজনৈতিক সমীকরণের একটা ফায়দা আপনার মত অনুযায়ী বিজেপি তুলতে পারে, সেই জায়গা থেকেই তাদের এই সিদ্ধান্ত বা এই এজেন্ডা। আমি আসবো এই প্রসঙ্গে, আমি অশোক দা সরাসরি আপনার কাছে চলে যাব, সেক্ষেত্রে মাফ করবেন কৌশিক দা আপনার কাছে চলে যাব সরাসরি। যে এই যে যাদের নাম বাদ গেল এবং সেই জায়গা থেকে ফর্ম 6 ফিল আপের প্রসঙ্গটা আসছে, কিন্তু যে সময়সীমাটা রয়েছে এটার মধ্যে আদৌ কতটা সম্ভব? আমি ওই অঙ্কতে আসবো, তার আগে আমাদের যে বিজেপির এখানে রিপ্রেজেন্টেটিভ আছেন, ওনার তিনটে উত্তর আমি দেবো। দল তৃণমূল আর কংগ্রেসের মধ্যে আদান প্রদান হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। তৃণমূল কিংবা বিজেপির কেউই বলতে পারবেন না মুকুল রায় শেষ অবধি কোন দলের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, কারণ ওদের মধ্যে একটা আঁতাত ছিল, কখন এখানে কখন ওখানে, ফুলে ফুলে ঢলে ঢলে চলছিল। আর আমাদের সাথে যে টিএমসির কোনো আঁতাত নেই, আমরা এবার 242টা আসনেই লড়বো, সেখানে টিএমসির সাথে যেমন 94টা আসনেই লড়বো, সেখানে যেমন আমরা তৃণমূলের সাথে লড়বো, বিজেপির সাথেও লড়বো, সিপিএমের সাথেও আমাদের লড়াইটা হবে। আর এবার আসি এসআইআরের সরাসরি এসআইআর প্রসঙ্গে। সুপ্রিম কোর্ট একদম প্রথম দিনের হিয়ারিংয়ে বলে দিয়েছে ইলেকশন কমিশনকে, আপনারা একটা আনপ্রিপেয়ার্ড সফটওয়্যার নিয়ে কি করে একটা এত বড় কাজে নামলেন। একদম সরাসরি প্রশ্ন করেছে, বলেছে নেবে যখন পড়েছেন আপনাদের সেই জলের মধ্যে আপনাদের সাঁতার কাটতে হবে, কিন্তু আপনারা নামলেন কি করে এবং কেন নামলেন। এখানে একটা প্রশ্ন, একটা রাজনৈতিক সদিচ্ছার অভাব। তার আগে আমরা যখন দেখি ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট করা হলো,
আমাদের বাই কনভেনশন যেটা ছিল সেটা হচ্ছে বিরোধী দলনেতা, প্রাইম মিনিস্টার এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনজনের প্যানেলে চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টেড হবে। সেখান থেকে আমরা দেখলাম চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মনোনীত আরেকজনকে ঢুকিয়ে নেওয়া হলো, যাতে তাদের মতো একজন পুতুলকে ওখানে বসানো যায়। এবং ইনকম্পিটেন্ট একটা তো রয়েছে, একটা ইনকম্পিটেন্স গভর্নমেন্ট এবং ইনকম্পিটেন্ট একটা ইলেকশন কমিশন, তার সাথে আমাদের পশ্চিমবঙ্গে একটা অ্যানার্কিস্ট গভর্নমেন্ট, যারা এই জিনিসটাকে আরো সহজ করার বদলে জিনিসটাকে আরো গুলিয়ে দিতে চাইছেন। কারণ মমতা ব্যানার্জি জানেন যে এর আগে গুলিয়ে দিয়ে উনি 26,000 লোকের চাকরি একদম শেষ করে দিয়েছেন। যারা চুরি করেছে, যারা চুরি করেনি, সব কিছু এমন গুলিয়ে দিয়েছেন যে ওনাদের যে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন সেটাও আর যাতে ফেরত দিতে না হয়। এখানে ওরা এমনভাবে প্রত্যেকটা বিএলএদের ওখানে বসিয়ে কাজ করেছেন যাতে জিনিসটা পুরো ঘেঁটে যায়। এবং উনি এখনও দাবি করে আসছেন যে আগের ভোটার লিস্টে ভোটটা হোক, তাতে ওনার সুবিধে হবে। এবার আমি আপনার অঙ্কতে আসি, না অঙ্কটা আসি, অঙ্কটা কিন্তু বাকি আছে, আমার কাছে অঙ্কটা পুরো লেখা রয়েছে। আমি পরে যদি সুযোগ পাই আমি অঙ্কটা বলবো, আপনি কি আমাকে আবার পরে বলতে? নিশ্চয়ই দেব। আমি একটু একটা অঙ্ক রয়েছে, চলে যাব, আসবো আমি কোথায় এসে দাঁড়াবো। এই যে রাজনৈতিক সদিচ্ছার একটা অভাব, কৌশিকদা যেটা বলেন, আপনি শুনেছেন নিশ্চয়ই স্নেহান বাবু, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো সত্যিই দেখেছি যে সামান্য যে টাইটেলের যে পরিবর্তন, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং সেই হয়রানির ছবিটাও কিন্তু সামনে এসেছে। সেইখানে কোথাও গিয়ে নির্বাচন কমিশনের কি আরও কিছুটা প্ল্যান্ড ওয়েতে গোটা বিষয়টা সাজানো উচিত ছিল না? বাংলার সাধারণ মানুষ তারাও তো এই প্রশ্নটা তুলছে। একেবারে খুব মানে আপনার কাছে একেবারে আপনার মতামতটা জানতে চাইব। স্নেহানবাবু শুনতে পাচ্ছেন? না, যান্ত্রিক কিছু সমস্যার কারণে আমরা যোগাযোগ করতে পারছি না। আমি তার আগে চলে যাব কৌশিকদের কাছে। আপনি যেটা বলছিলেন যে অঙ্কের প্রসঙ্গ, এবার এই অঙ্কর প্রসঙ্গটা আজকে ঠিক জানি না কতটা, তবে 3 দিন আগে অবধি যে অবস্থা, যে 60 লক্ষ নামের মধ্যে 5 লাখ নাম ইভ্যালুয়েশন করা হয়েছে। তার মধ্যে ম্যাপিংয়ের কিছু প্রবলেম আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, সুতরাং বাকি রয়েছে 55 লাখ। সেটা আজকে হয়তো এসে 52 লাখে হয়তো নেমেছে। আমরা যদি অঙ্কটা দেখি, আজকে যদি ভোট পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ যদি ভুল না করে থাকি 4ই মে, 4ঠা মে, 4ঠা মে মানে এপ্রিলের 21-22 তারিখের মধ্যে পুরো ভোট প্রক্রিয়া শেষ করে তারপরে কাউন্টিংটা করে ফেলতে হবে। তাতে 4ঠা মের মধ্যে নতুন সরকার গঠন হয়ে যাবে। তার 14 দিন আগে ইলেকশনের প্রচার শুরু হবে, 14 দিন দিতেই হবে, এটা আমাদের নিয়ম। সুতরাং মোটামুটি এপ্রিলের প্রথমেই মানে 4, 5, 6, 7-এর মধ্যে নমিনেশন ফাইল করাটা জরুরি। নমিনেশন ফাইলের লাস্ট দিন অবধি কোর্ট বলেছে যে নতুন নাম তোলা যাবে। সুতরাং এপ্রিলের 7 তারিখের মধ্যে আজকে থেকে 52 লাখ হোক, 55 লাখ হোক লোকের নাম কি তোলা সম্ভব? এটা ইলেকশন কমিশনকে প্রশ্ন, বিজেপিকে প্রশ্ন। কারণ সবাই, বিজেপি ছাড়া সবাই দাবি করছে যে ভোটার লিস্টটা সুষ্ঠুভাবে করে ভোটটা করতে হবে, বিজেপি ছাড়া। সুতরাং এখন 500 প্লাস আরও 200 জন জুডিশিয়াল অফিসারকে আনা হয়েছে, 700 জন মিলে যা অঙ্ক, তাতে কিন্তু এই 52-53 লাখ লোকের নাম পুরো ইভ্যালুয়েট করতে মে মাসের 5 থেকে 7 তারিখ অবধি এমনিই লেগে যাবে। ততদিনে কিন্তু আমাদের বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। সুতরাং এর কি এর র্যামিফিকেশন হতে পারে? এক হচ্ছে অসম্পূর্ণ ভোটার লিস্ট নিয়ে ভোট। মমতা ব্যানার্জি কি মেনে নেবেন? উনি যেমন সিএএ মেনে নিয়েছেন, উনি যেমন ওয়াকফ মেনে নিয়েছেন, এটাও হয়তো উনি মেনে নিতে বাধ্য হবে। কারণ উনি একটা জায়গায় এসে দাঁড়ান, কিন্তু একটা আন্দোলন, উনি রাস্তা থেকে আন্দোলন করে উঠে এসছেন, আন্দোলন করে উনি আজকে ক্ষমতায় এসছেন। ওনার ধারণা আন্দোলন করে সব কিছু একটা অ্যানার্কি টাইপের ক্রিয়েট করে করা যাবে। কিন্তু যদি করা না যায়, উনি তাহলে কি অসম্পূর্ণ ভোটার লিস্টেই ভোট হবে? উনি কি সেটা মেনে নেবেন? মানতে এক বাধ্য। যদি না মানা হয়, উনি চাইছেন পুরনো ভোটার লিস্টে ভোট হোক, যাতে ওনার সুবিধে হয়।
কিন্তু সেটা সম্ভব না এই মুহূর্তে, কারণ কোর্ট এখনো মোটামুটি বলে দিয়েছে যে আমরা পুরনো ভোটার লিস্টে যাব না, এবং একদম। লজিক্যালি যাওয়া যাবে না, কারণ কিছু লোক মারা গেছে, সেগুলো অলরেডি একদমই তাই। আমি- না, আরেকটা থার্ড অপশন হচ্ছে তাহলে রাষ্ট্রপতির শাসনে ভোট হবে। এই তিনটে অপশন কোন কিসে যাব, কি হতে পারে, সেটা আমি আবার পরবর্তীকালে যখন আমি বলবো যে কি হতে পারে। একদমই। কৌশিক, আপনি কি বলবেন? কোথাও গিয়ে যদি সেটা সম্ভব না হয় তাহলে এই অসম্পূর্ণ ভোটার তালিকায় ভোট, সেটা কি আপনারা মেনে নেবেন? প্রথমত এই এসআইআর হবে যবে থেকে বলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তখন থেকেই আমাদের যুক্তি ছিল যে কোনো বৈধ ভোটারকে কিন্তু বাদ দেওয়া যাবে না। আর সেটার জন্য যতটা লড়াই আমাদের করার দরকার সেই লড়াইটা আমরা কিন্তু করছি, রাস্তায় দাঁড়িয়ে করছি। আজকে আমাদের দলনেত্রী, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের দলের উচ্চতর নেতৃত্ব থেকে দলের গ্রাসরুট লেভেলের কর্মী যারা, তারা সকলেই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিবাদটা করছি। এবং সেই প্রতিবাদটা আমরা এই কারণেই করছি, ভারতবর্ষের গণতন্ত্রকে আমরা হত্যা হতে দেব না। ভারতবর্ষের যারা বৈধ মানুষ, যারা বৈধ ভোটার, তাদের যাতে একটা ভোটও বাদ না হয়, তাদের যাতে ভোটার লিস্টে নামটা থাকে, সেটার জন্য যা যা লড়াই করবার প্রয়োজন সেই লড়াইটা তৃণমূল কংগ্রেস দলগতভাবে সেটা করছে এবং আপনারা করে করবেন যাবে। এবং আগামী দিনেও সেইভাবেই আপনারা এগিয়ে নিয়ে যাবেন। একদমই আমরা এই বিষয় নিয়ে আলোচনা ফিরবো এবং স্নেহানবাবু আপনার কাছে এই প্রশ্ন রাখছি, বিরতির পর তার উত্তর নেব। যে বিষয়টা সামনে উঠে আসছে যে এই যে এপ্রিলের 7 তারিখের মধ্যে যে সময়সীমাটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, যদি সঠিক সময়ের মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তাহলে যে নামগুলো বাদ গেছে সেটা একেবারে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কি সেই নাম তোলা সম্ভব এই সময়ের মধ্যে? আসবো এই প্রশ্নের উত্তর আপনার থেকে নেব, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাই বঙ্গযুদ্ধ 2026-এ। সরাসরি একেবারে চলে যাব স্নেহানবাবুর কাছে। যে প্রশ্নটা আপনার কাছে রাখছিলাম বিরতির আগেই, কৌশিক দা কংগ্রেসের তরফ থেকে তার বক্তব্য যে সত্যি এই সময়সীমার মধ্যে যদি ধরে নেওয়া যায় যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ভোট প্রক্রিয়া পুরো সম্পন্ন করতে হবে, তাহলে অন্তত এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে এই নাম তোলা কি সম্ভব, নাকি এই অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়েই একটা ভোট হতে চলেছে? এখানে রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন তুলছেন তিনি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কাদের নাম তুলতে চাইছে। এই তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যে এই এসআইআর প্রক্রিয়ারই বিরোধিতা করেছে। মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে বলেছিল, স্টেজে দাঁড়িয়ে বলেছিল যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো। তো সেইখান থেকেই পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এসআইআরটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক এটা কোনোভাবেই চায় না। তারা প্রতি পদে পদে বাধা দিয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে কি, যারা বৈধ ভোটার, যাদের হয়তো কোনো কারণে কাগজপত্র এই বিএলওরা ঠিকভাবে আপলোড না করার জন্য তাদের নামটা বাদ গেছে, তারা যথাযথ সময়ের মধ্যে এই জিনিসটা হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যারা অনলাইনে ফিল আপ করছে তাদের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা বিবেচনা করে সময় মতোই উঠে যাবে। কিন্তু যেগুলো অফলাইন হচ্ছে, যেগুলো বিএলওদের মাধ্যমে হচ্ছে, সেখানে সমস্যা থেকে যাচ্ছে। কারণ বহু বিএলও এখনো আছে যারা সঠিক সময় মতো এদেরকে ফর্ম 6 দিচ্ছে না। ফর্ম 6 দিলেও যে ডকুমেন্টস গুলো সমেত জমা পড়ছে সেগুলো ঠিক মতো আপলোড করছে। তো সেই সমস্যাগুলো থেকে যাচ্ছে। বাকি থাকলো তৃণমূল কংগ্রেসের কথা। তৃণমূল কংগ্রেস যাদের নাম তুলতে চাইছে তাদের নাম এই ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবে না। কাদের নাম তুলতে যাচ্ছে? যারা 15 বছর বয়সের মধ্যে দুবার বাবা হয়ে গেছে। কাদের নাম তুলতে চাইছে? যার স্বামীর বাবার নামও এক, স্ত্রীর বাবার নামও এক। এই নামগুলো কোথা থেকে এলো? এই লোকগুলো কোথা থেকে এলো? এদেরকে তৃণমূল কংগ্রেস কোথা থেকে জোগাড় করলো? এই নামগুলো তৃণমূল কংগ্রেস তুলতে চাইছে। তৃণমূল কংগ্রেস তুলতে চাইছে কাদের নাম? যারা 2017, 16, 15 সালে মৃত, তাদের নাম এখনো তারা ভোটার লিস্টে রেখে দেবে। কাদের নাম তুলতে চাইছে? তারা এক জায়গা থেকে শিফট হয়ে আরেক জায়গায় চলে গেছে, 2 জায়গায় তাদের ভোটার লিস্টের নাম আছে, 2 জায়গাতেই তৃণমূল কংগ্রেস রাখতে চাইছে, কারণ সেই মানুষটি একটি জায়গায় ভোট দেয়, অর্থাৎ এই ডুপ্লিকেট ভোটারের প্রসঙ্গ স্নেহানবাবু আপনি তুলছেন, কিন্তু এমন অসংখ্য নমুনা রয়েছে 2002 এর ভোটার তালিকায় যাদের নাম ছিল এবং সমস্ত নথি সবকিছু ঠিক থাকার পরেও তাদেরকে হিয়ারিং এও ডাকা হয়নি, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা থেকে নামটা বাদ গেছে। তাদের ক্ষেত্রে কি বলবেন?
আপনি একটা সিম্পল কথা বলুন, প্রথম ফেজে এটা তো আপনি যেটা বলছেন সেটা তো 28শে ফেব্রুয়ারি যেটা বেরিয়েছে ফাইনাল ফেজের ভোটার লিস্টের কথা। আমি বলছি প্রথম ফেজে যে ভোটার লিস্টে বার হলো সেই ভোটার লিস্টে কাদের নাম ছিল, সেই ভোটার লিস্টে ডেড ভোটারদের নাম ছিল, সেই ভোটার লিস্টে শিফটেড ভোটারদের নাম ছিল, সেই মানলাম। ভোটার লিস্টে কিন্তু ডুপ্লিকেট চূড়ান্ত ভোটারদের নাম ছিল। তালিকাটা যখন আর আমি আসছে complete তখন করিনি, প্রথম complete তালিকাতে করিনি। তাদের নাম থাকার পরেও যারা একেবারে বৈধ ভোটার, চূড়ান্ত তালিকা থেকে তাদের নামটা হঠাৎ করেই কিন্তু বাদ গেছে। আমি আপনাকে বলছি বৈধ ভোটারদের, আমি বলছি যারা ধরে দিন প্রথম লিস্টে যাদের নাম ছিল, ঠিক আছে, সেই লিস্টের নাম থাকার পরে তৃণমূল কংগ্রেস কতগুলো অবজেকশন জমা করেছিল, সেখানেও তো অবজেকশন জমা করার একটা জায়গা ছিল। তাহলে সেই সময় কোনো কথা না বলে চুপ করে থেকে ঠিক ফাইনাল লিস্ট বার করার আগে মমতা ব্যানার্জি কেন বললো যে 54 লাখ, এই যে 54 লাখ যে বাদ গেছে, এই বাদ আমি মানবো না। তার মানে আমি আসবো স্নেহন বাবু আপনার কাছে, কিন্তু একেবারে আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না। আমি জানতে চাইছি একেবারে সাধারণ মানুষ যারা চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই প্রশ্ন কিন্তু তুলছেন। কৌশিকদা, আমি একটা ছোট্ট প্রশ্ন করছি স্নেহান বাবুকে। অ্যাঙ্কার এখানে প্রশ্ন করেছিলেন যে ভোটটা কি তাহলে অসম্পূর্ণ ভোটার লিস্টে হবে? উনি কিন্তু তার উত্তর না দিয়ে গোল গোল করে ঘুরে তৃণমূলের গল্প করলেন এবং কেন প্রবলেম হচ্ছে ভোটার লিস্টে সেই গল্পটা করলেন। এটা তো স্বাভাবিক ব্যাপার, এই গল্প এই গণ্ডগোলগুলো তো হবেই। চিফ ইলেকশন কমিশন বুঝতে পারেননি ওনাকে এমন একজন লোককে বসানো হয়েছে, বিজেপি এনে বসিয়েছে যিনি জানেনই না কী কী প্রবলেম হতে পারে। সুতরাং এই প্রবলেমগুলো এখন আপনারা ঠান্ডা ঘরে বসে আলোচনা করছেন, মারা গেছে, ডুপ্লিকেশন, আরেক জায়গায় চলে গেছে, ইনফিল্ট্রেশন। সুতরাং আপনি কিন্তু উত্তরটা দিতে পারলেন না। আরেকটা জায়গা আছে, আরেকটা উত্তরটা দিতে পারলেন না কি ভোটার লিস্টে ভোট হবে। 2 নম্বর হচ্ছে ইনফিল্ট্রেশনের কথা। আমি আসামের বারাক ভ্যালির এআইসিসির মিডিয়া অবজারভার। ওখানে আসামে 10 বছর ধরে বিজেপি ক্ষমতায় আছে। এবছর অমিত শাহ গত সপ্তাহে গিয়ে বলে এসছেন ইনফিল্ট্রেশন হচ্ছে। আমরা 10 বছরে ইনফিল্ট্রেশন আটকাতে পারিনি, আরও 5 বছর দরকার। এই ইনফিল্ট্রেশনের গল্পটা কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা ভোটের ইস্যু, সেটা কিন্তু যাচাই করার দরকার আছে এবং সেটাকে যাচাই করবে সেই প্রশ্নটাও কিন্তু বিরোধীরা তুলছে। কৌশিক, আপনার কাছে এইখান থেকে জানতে চাইবো যে সরাসরি একেবারে বিজেপির তরফে অন্তত যে অভিযোগ, আপনারা শুরু থেকেই এসআইআর এর বিরোধিতা করেছেন, এসআইআর চাননি। কিছুক্ষণ আগে আপনি বললেন যে এসআইআর এর বিরোধিতা নয়, একেবারে ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না যায়। আমরা দেখেছি মুখ্যমন্ত্রীও বারবার এই বিষয়টি তুলেছেন যে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। এবং একই সঙ্গে যখন প্রাথমিক তালিকা প্রকাশ হয় তখন কোনো অভিযোগ নির্দিষ্টভাবে না তুলে চূড়ান্ত তালিকার পর তখন আপনারা আরো অভিযোগ তুলছেন এবং আপনাদেরই আন্দোলন। বিষয়টা হচ্ছে এসআইআর তো এই প্রথমবার ভারতবর্ষে হচ্ছে বা পশ্চিমবঙ্গে হচ্ছে এরকম নয়, এর আগেও বহুবার হয়েছে, কিন্তু তখন এরকম ভাবে হইচই হয়নি। আসলে এইবার যে এসআইআরটা করা হয়েছে, আজকে যে পুরনো ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের উপরেই তো লোকসভার ভোট হয়েছে। লোকসভার ভোট হয়ে যাওয়ার পরেই কেন এসআইআর এর কাজ শুরু করলো না? বিধানসভার ভোট ঠিক শুরু হওয়ার একদম এত অল্প সময়ের মধ্যে কেন এই এত বড় কাজ করা শুরু হলো? আচ্ছা, যখন শুরু হলো, পশ্চিমবঙ্গের বাইরে তো আসামেও ভোট রয়েছে, আসামে কেন এসআইআর হচ্ছে না? এই সব প্রশ্নগুলো এসে যাচ্ছে। সেখানেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন আসলে ভারতবর্ষের নিরপেক্ষ নয়। এখন ভারতবর্ষের যে নির্বাচন কমিশন, সে একটি পার্টিকুলার রাজনৈতিক দল, কেন্দ্রের শাসক দল বিজেপির হয়ে দালালি করতে নেমেছে। পশ্চিমবঙ্গে যেন তেন প্রকারেণ তৃণমূল কংগ্রেসের সরকারকে সরাতে হবে এবং সেখানে বিজেপির সরকারকে আনতে হবে। আমি আপনার প্রশ্নের উত্তর সরাসরি চলে যাব স্নেহানবাবু আপনার কাছে, যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এবং একেবারে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কথা তারা শুনে চলছে, কি বলবেন? এবং কোথাও গিয়ে একেবারে অভিযোগ আপনাদের তরফে এই নির্বাচনের ফলাফল এসআইআর এর উপর কোনোভাবেই ডিপেন্ডেন্ট না। যদি পুরনো ভোটার লিস্টেও ভোট হতো, ঠিক আছে, তাও আমরা বলছি বারংবার রোহিঙ্গা বাদ গেছে, তুমি একটু বলবে ভাই? তোমাদের নেতা শুভেন্দু অধিকারী, ভট্টাচার্যরা বলেছিল যে প্রচুর ঘুষপেটিয়া এখানে এসেছে, প্রচুর রোহিঙ্গা এখানে এসেছে। তুমি 4টে ঘুষপেটিয়া আর 4টে রোহিঙ্গার নাম বলো যাদেরকে এসআইআর এর মাধ্যমে বাদ দেওয়া গেছে। কিন্তু তোমাকে আমি নামের পর নাম বলে দিতে পারি যারা পশ্চিমবঙ্গের বৈধ ভোটার, তাদের নাম এই এসআইআর করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কৌশিক, আপনার প্রশ্নের উত্তর মানে তিনি দিতে পারবেন না, তিনি কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আবারও তার সঙ্গে যোগাযোগ করতে। কৌশিকদা, এই অভিযোগ তো আপনারাও তুলেছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এবং
নির্দিষ্টভাবে বিজেপির কথা মতন তারা চলছে? প্রথম আমরা ভোট চুরির কথা তুলেছিলাম এসআইআর এর মাধ্যমে বিহারে ভোটের আগে। তখন আমরা লালু প্রসাদের যাদবের দলের সাথে আমরা একটা আন্দোলন ওখানে চেষ্টা করেছিলাম, একটা রাস্তায় নেমেও ছিলাম। আমরা ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলকে ডেকেছিলাম আপনারা নামুন, কারণ এটা সমূহ বিপদ। সেই সময় কিন্তু আমরা দেখিনি বিহারের পাশের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি বিজেপির বিরুদ্ধে এত আন্দোলন করেন, এত বিপ্লব করেন, তিনি কিন্তু একটা কথাও তখন বলেছিলেন। কারণ তিনি জানতেন যে এসআইআরটা হলে বিজেপি তার হাতে একটা, আবার আমি বলছি, একটা অস্ত্র তুলে দেবে। এই যে পশ্চিমবঙ্গে নানা দুর্নীতি, নানা কেলেঙ্কারি হয়ে আছে, এই অবস্থায় এখনও অবধি বিজেপি মনে করে কেজরিওয়াল কিংবা নবীন পট্টনায়ক কিংবা নীতিশ কুমারের মতো অবস্থায় মমতা ব্যানার্জি এখনও হয়নি, আরও কিছুদিন পরে হবে। সুতরাং আপাতত কংগ্রেস মুখ ভারতের যে ওনারা অভিযান করছেন, মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে ওনারা সেই জায়গায় যাচ্ছেন, এবং মমতা ব্যানার্জি সেটা বুঝেছেন যে ঠিক আছে, আরও 5 বছর যদি আমি থেকে যেতে পারি, আমার নানা রকম সুযোগ সুবিধে এবং নানা রকম কেলেঙ্কারি আরও যদি বাড়িয়ে যেতে পারি, অসুবিধে নেই। পুরো হরিশ মুখার্জি রোড, হরিশ মুখার্জি স্ট্রিট, এবারের নির্বাচনও বেশ কিছুটা এগিয়ে তৃণমূল কংগ্রেস ব্যাটিং করতে চলেছে। আপনার এই মানে প্রশ্নের উত্তর আমি যাব কৌশিকের কাছে। আমি কৌশিকবাবু যথেষ্ট আমার থেকে বয়সে সিনিয়র। আমি ওনার কথা শুনে এরকম মনে হচ্ছিল আমার যে কেন্দ্রের শাসক দল বিজেপি আর কেন্দ্রের বিরোধী দল হচ্ছে কংগ্রেস, তারা মনে হয় নিজেরা আলোচনা করে কৌশিকবাবুকে এখানে পাঠিয়েছেন যে আমরা এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে ক্ষমতায় রেখে দিচ্ছি, আপনারা বাইরে থেকে এইভাবেই দেখতে। না, ব্যক্তিগতভাবে এখানে ব্যক্তিগত কথা বা আক্রমণ করা এখানে বারণ ছিল। সুতরাং আপনি যখন বলেছেন আমি একটা কথা বলি। এবার বিষয়টা হলো পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস। এই প্রদেশ কংগ্রেস 2016 সাল থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে তারা তাদের চিরাচরিত শত্রু বলে পরিচিত বা চিরাচরিত তাদের অপোজিশন বলে পরিচিত সিপিআইএম এর সঙ্গে বা বামফ্রন্টের সঙ্গে তারা জোট করে পশ্চিমবঙ্গে লড়াই করলেন, তারা হেরে গেলেন। 2019 সালে তারা জোট করে লড়াই করে কিছুই করতে পারলেন না, এবং 2021 সালে তারা শূন্য হয়ে গেলেন। ঠিক আছে, তো 2024 সালে তাও একটা সিট পেয়েছেন। একটু বিরত করব, আমি স্নেহন বাবুর কাছে চলে যাব। সরাসরি একটা প্রশ্ন রেখেছিলেন আপনি আবারও করতে পারেন। স্নেহন বাবু, কৌশিকের নির্দিষ্ট কিছু প্রশ্ন রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে আপনার কাছে। হ্যাঁ, আমি স্নেহন তোমার সব কথাই শুনেছি। বিষয়টা হচ্ছে আমার কাছে নির্দিষ্ট তোমার কাছে দুটো প্রশ্ন। তোমাদের দলের পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, এরা বলেছিল পশ্চিমবঙ্গে প্রচুর ঘুষপেটিয়া ঢুকে গেছে। জানি না, বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব অমিত শাহের দপ্তর। ঘুষপেটিয়া প্রচুর ঢুকে গেছে আর প্রচুর রোহিঙ্গা ঢুকে গেছে। কিভাবে ঢুকলো জানি না। তোমরা এই যে এসআইআর হয়েছে, কজন ঘুষপেটিয়া আর কজন রোহিঙ্গার নাম বাদ দিতে পেরেছো একটু আমাকে জানাবে। আর তার সঙ্গে তোমাকে বলছি, তুমি যদি চাও ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বৈধ ভোটার যারা ভারতবর্ষে জন্মেছে, ভারতবর্ষে বড় হয়েছে, তাদের আগের পূর্বপুরুষরা ভারতবর্ষে জন্মেছে, তারা ভারতবর্ষে বড় হয়েছে, যাদের আগের সমস্ত ভোটার লিস্টের নাম ছিল, তাদেরকে হিয়ারিংয়ে ডেকেছে, তারা তাদের বৈধ সমস্ত কাগজপত্র দেখানোর পরেও তাদের নামটা নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে বা মৃত দেখিয়েছে। আমি তোমাকে নামের পর নাম দেখিয়ে দিতে পারি। এটা কোন ধরনের সেটিং ভারতবর্ষের? তোমরা কেন্দ্রের ক্ষমতায় আছো, শাসক দল বিজেপি, তোমাদের সঙ্গে নির্বাচন কমিশনে কি সেটিংটা হয়েছে সেটা একটু বলবে? সেটা পশ্চিমবঙ্গের মানুষ শুনতে চায়, সেটা একটু খোলসা করে বলো ভাই। হ্যালো, হ্যাঁ স্নেহন বাবু বলুন প্লিজ। ফরম্যাটে তৃণমূল প্রশ্ন করে, আবার তৃণমূল আমাদের মাঝখানে কথা বলে। যাই হোক, বিষয়টা হচ্ছে, প্রথম কথা বলি যে প্রথম কথা যে তৃণমূল কংগ্রেস করলে শিক্ষার একটু অভাব আছে। প্রথম কথা হচ্ছে যে ভোটার লিস্ট থেকে ভারতীয় জনতা পার্টি একজন ব্যক্তির নাম বাদ দেয়। আপনারা যদি এই ফরম্যাটে চালান তাহলে আমাদের বলুন স্নেহন বাবু বলুন প্লিজ। না, শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলতে একটু বিরত করব। আমি যখন বলতে যাচ্ছি উনি বাধা দিচ্ছেন, আবার উনাকে দিয়ে আমাকে প্রশ্ন করেছে, তাহলে আমি প্রশ্ন করলে তো উনি অ্যানসার দেবেন না। বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। বিষয়টা হচ্ছে, আমরা উত্তরটা নিয়ে নিই। হ্যাঁ বলুন। ভারতীয় জনতা পার্টি একটি নামও বাদ দেয়নি। দেওয়ার সেই এখতিয়ার ভারতের সংবিধান কোনো রাজনৈতিক দলকে দেয়নি। ঠিক আছে, এটা তৃণমূল কংগ্রেসকে জানতে হবে, ভারতের সংবিধান জানতে হবে। ভারতবর্ষের পার্টিতে
রাজনীতি করতে গেলে ভারতের সংবিধান মেনে রাজনীতি করতে হবে, এতদিন তো সংবিধানকে নিজেদের পুরো তৈরি করা বুঝে আইন যেত, কানুন সবাই হিসেবে জানতো। শুনে নি রাজনীতি করা কৌশিক, করলে একটু হবে শুনে না। নিন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইলেকশন কমিশন এই এসআইআর প্রক্রিয়াতে কিছু মানুষের নাম বাদ গেছে, এবং আমরা স্পেসিফিক্যালি বলছি এই যে সমস্যাটা, কিছু মানুষ যারা ডকুমেন্টস থাকা সত্ত্বেও, সেই ডকুমেন্টস দেখানো সত্ত্বেও তাদের নাম বাদ পড়েছে, এইটা 12টি রাজ্যের মধ্যে শুধুমাত্র পশ্চিমবাংলায় হয়েছে। এবং কেন শুধুমাত্র পশ্চিমবাংলায় হয়েছে? কারণ সেই মানুষগুলো সরাসরি তারা তাদের ডকুমেন্টস কিন্তু ইলেকশন কমিশনকে পাঠাতে পারেনি, তাদের পাঠানোর মাধ্যমটা ছিল হচ্ছে গিয়ে বিএলওরা। এবং এই বিএলওরা, মানে আমি আপনাকে লিস্টের পর লিস্ট দিতে পারি যেখানে বিএলওরা সেখানে সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে। কোথাও কোথাও তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে থেকে বিএলওদেরকে সংবর্ধনা দিয়েছে। কিসের জন্য সংবর্ধনা দিয়েছে? এই কারণে সংবর্ধনা দিয়েছে যে যেখানে ধরে নিন অবৈধ ভোটার আছে, যে অবৈধ ভোটারকে এরা ক্যাম্প করে করে ব্যাক ডেটে বার্থ সার্টিফিকেট দিয়েছে, সেইখানে দাঁড়িয়ে বৈধ ভোটারদের যে বৈধ নথি সেগুলো এই বিএলওরা আপলোড করে। আজকের সময় দাঁড়িয়েও এরা যখন ফর্ম নিতে যাচ্ছে তখন এদেরকে ফর্ম সাবমিট করে দেওয়া হচ্ছে না, বা এদেরকে হয়রানি করা হচ্ছে। এরকম অনেক বিএলওর নাম জমা পড়েছে, কিছু বিএলওর বিরুদ্ধে ব্যবস্থাও করা হয়েছে। এবং আমি বারংবার বলছি, এই রাজ্য সরকারের যে ইলেকশন কমিশনের সাথে যে কোঅপারেশন না করাটা, সেটা আজকেও এভিডেন্ট। আপনি কি জানেন, যখন আমরা এই ইয়েটা করছি, সভাটা মানে আমাদের এই ডিবেটটা হচ্ছে, সেই সময় আজকে ইলেকশন কমিশনের একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে, যেখানে রাজ্যের ডিএম, রাজ্যের এসপি এবং রাজ্যের পদমর্যাদার পুলিশ অফিসারদের ডাকা হয়েছে। আপনি চিন্তা করতে পারবেন, এডিজি আইন শৃঙ্খলার জাভেদ শামীম, যিনি কিনা আইন শৃঙ্খলার দায়িত্বে, তিনি সেই মিটিং এ আসেননি। তাহলে তারা এই ইলেকশনের ব্যাপারে কতটা সিরিয়াস? তারা প্রতি পদে পদে বাধা দিচ্ছে, তারা চাইছে ইলেকশনটা ঠিক মতো যাতে না হয়। কারণ তারা ভালো মতো জানে ইলেকশন যদি হয়, মানুষ যদি ব্যালট ভোট কেন্দ্রে যায়, মানুষ যদি ভোট দেয়, গত 15 বছর ধরে যেভাবে বেকারত্ব বেড়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে নারী নির্যাতন হয়েছে, তৃণমূল কংগ্রেসে ফিরে আসা অসম্ভব। তাই জন্য একদমই স্নেহান বাবু, এই প্রশ্নের উত্তর নিয়ে আমি যাব। কৌশিকের কিছু বক্তব্য ছিল, কি বলতে চাইবেন? যদি সঠিকভাবে নির্বাচন হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করানোর ক্ষেত্রেও কোনো সদিচ্ছা নেই বা সদিচ্ছার অভাব রয়েছে, এমনই বক্তব্য তার। বিষয়টা হলো, সেনায়নকে প্রশ্ন করেছিলাম রোহিঙ্গা কতজন পশ্চিমবঙ্গে আছে, কতজন ঘুষপেটিয়া আছে, যেই অভিযোগগুলো ওদের নেতারা করেছিল সেটা নিয়ে ও একটা সদুত্তরও দিতে পারলো না, কারণ ওই উত্তর ওদের কাছে নেই। এইবার নির্বাচন কমিশনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্য তাদেরকে যে যদি কোনো প্রশ্ন করা হয়, নির্বাচন কমিশনকে যদি কোনো প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর দিতে নামছে কারা? বিজেপির মুখপাত্ররা। এখানেই বোঝা যায় যে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাত কতটা। এবার নির্বাচন কমিশন সে এই অল্প সময়ের মধ্যে যেহেতু কাজটা গুছিয়ে উঠতে পারছে না, বিভিন্ন রকম ভুলভ্রান্তি হচ্ছে, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে নির্বাচন কমিশন, সেখান থেকে দাঁড়িয়ে আজকে নির্বাচন কমিশনের ব্যর্থতাটাকে ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিএলওদের উপরে। আজকে বিএলওদের উপরে প্রচুর বিএলও যারা রাত দিন খেটে এই নির্বাচন কমিশনের হয়ে কাজ করেছেন, প্রচুর বিএলও মারা গেছেন এবং তাদের পরিবার, তাদের পিতা হারিয়েছে, সন্তানরা বাবা হারিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে তাও প্রচুর মানুষ যারা বিএলওর কাজ করছে, যারা সরকারি কর্মচারী যারা কাজ করছে, তারা আপ্রাণ চেষ্টা করছে যাতে মানুষের হয়রানিটা কম হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিএলওদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছি এই কারণেই যে বিএলওকে যদি আমরা সহযোগিতা করি তাহলে বৈধ ভোটারগুলো বাদ যাবে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে জায়গায় জায়গায় বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা কি করেছে, বৈধ ভোটারদের নাম ফর্ম 7-এ ভরে তারা তাদের ভোটার লিস্ট থেকে আমি একবারে সরাসরি চলে যাব কৌশিকদার কাছে। বলুন, মানে আমি কি ওনার একদম আপনি বলতে পারেন। আমি যেটা মানে আমি স্নেহান বাবুকে আবার জিজ্ঞেস করব যে কোন ভোটার লিস্টে ভোটটা হবে, অঙ্কটা কি বলছে, পুরনো লিস্টে হবে না অসমাপ্ত লিস্টে হবে না রাষ্ট্রপতির শাসনে হবে, প্ল্যানটা কি, অঙ্কটা কি বলছে, সেটা যদি ওনার উত্তর দেওয়ার থাকে দেবেন। 2 নম্বর হচ্ছে ইনফিল্ট্রেশনের কথাটাও আবার জিজ্ঞেস করেছিলাম আমি, যে তৃণমূলের মুখপাত্র বললেন কতজন ইনফিল্ট্রেটার ধরা পড়েছে, রোহিঙ্গা ধরা পড়েছে। অ্যাকচুয়ালি আমি আবার বলবো আসামেও ধরা মানে কিছু করতে পারেননি। আর আমি তৃণমূল মুখপাত্র একটা জিনিস জিজ্ঞেস করছিলেন, না তার আগে আমি বলবো, রিসেন্টলি যখন 250 জন জুডিশিয়াল অফিসার রিক্রুট করা হলো, সেই সময় মুখ্য সচিবকে দিয়ে সম্ভবত মুখ্যমন্ত্রী
এই জুডিশিয়াল অফিসারদেরকে ফোন করিয়েছিলেন তাদেরকে কিভাবে ম্যানেজ করা যায়, এবং মলয় ঘটককে বলেছিলেন যে তুমি কি করতে পারো। আজকে তার প্রমাণ মলয় ঘটকের কাজগুলো মমতা ব্যানার্জি নিজের হাতে নিয়ে নিয়েছেন, কারণ মলয় ঘটক বলেছেন আমার এই পজিশন থেকে আমি কাউকে ইনফ্লুয়েন্স করতে হয়তো পারবো না। আজকেই খবরের কাগজে পাবেন যে মলয় ঘটকের অনেক দায়িত্ব মমতা ব্যানার্জি নিজের হাতে নিয়ে নিচ্ছে। অর্থাৎ কংগ্রেসের তরফে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছে নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন রয়েছে। আগে আমি চলে যাব স্নায়নবাবুর কাছে। যে প্রশ্ন কৌশিক দা তুলছেন যে একেবারে অসমাপ্ত ভোটার তালিকায় ভোট হবে, কিভাবে এই সমীকরণটা দেখা হচ্ছে, নাকি রাষ্ট্রপতি শাসনে, এবং তার সঙ্গে অনুপ্রবেশের এই প্রসঙ্গ তিনি তুলেছেন। স্নায়নবাবু, এটা কার প্রশ্ন? হ্যালো, এটা কার প্রশ্ন? কংগ্রেসের তরফে। না, বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে কোন ভোটার, একটা এসআইআর প্রক্রিয়ার পরে অবশ্যই মানে নতুন পিউরিফাইড যে ভোটার লিস্ট হবে তাতেই ভোট হবে। কিন্তু আমি একটা কথা বলি, যে ভোটার লিস্টেই ভোট হোক সেই ভোটার লিস্টে তৃণমূল কংগ্রেস হারছে এবং তৃণমূল কংগ্রেস হারছে। এটা তো নির্বাচনের ফলাফল। কংগ্রেস বরং কোন ভোটার লিস্টে না হবে সেই চিন্তা করে কংগ্রেস বরং তৃণমূল কংগ্রেসের থেকে যদি 4-5টা সিট পায়, পেয়ে যদি অন্তত একটা এমএলএ বিধান না, আমরা কারোর সাথে আমরা টাই আপে যাইনি, আমরা সিট পাওয়াটা আমাদের উদ্দেশ্য নয়। তৃণমূল আমাদের সিট কাটে, গোয়াতে গিয়ে মণিপুরে গিয়ে সিট কাটে। একটু শুনে নিই কৌশিক দা, একটু না, শুনে নিই। এটা একটা মানে একদম ভুল তথ্য। একদমই কৌশিক দা, আমি তথ্য ভুল দেবেন। স্নায়নবাবু, একেবারে কংগ্রেসের খুব স্পেসিফিক বক্তব্য, তারা কোনো রকম ভাবে তৃণমূল কংগ্রেসের সাথে সংঘবদ্ধভাবে এই নির্বাচনে যাচ্ছে না, তাই সেই সম্ভাবনার দিকটা তিনি উড়িয়ে দিচ্ছেন। তিনি যে নির্দিষ্ট কিছু প্রশ্ন রেখেছেন তার উত্তর যদি দেন। যাচ্ছে না, না ব্যাপারটা হচ্ছে মানে এখন প্রদেশ কংগ্রেসের এমন অবস্থা যে তৃণমূল কংগ্রেসও তাদেরকে নিচ্ছে না। বিষয়টা হচ্ছে গিয়ে যে এই আপনাকে ফোন করেছিলেন? আমরা বারংবার বলছি, আপনাকে কেউ ফোন করেছিলেন? আপনি বলুন না, এই যে 12টা রাজ্যে এই এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে, তার মধ্যে 11টা রাজ্যে কোনো সমস্যা হলো না, 11টা রাজ্যে বিএলওদের উপর চাপ পড়লো না, 11টা রাজ্যের বিএলওদের কোনো অসুস্থতা হলো না, এই রাজ্যে এতগুলো মানুষ কি করে মারা গেল? আমি আপনাকে স্পেসিফিক করে বলছি, 100 কিন্তু স্নায়নবাবু, সেই পরিসংখ্যানটাকেও তো উড়িয়ে দেওয়া যায় না, সেই হয়রানির ছবি, মৃত্যুর ছবি, সেটাকে তো উড়িয়ে দেওয়া যায় না। তৃণমূল বিধায়ক প্রেসার দিয়ে বিএলওকে সুইসাইড করতে বাধ্য করেছে, এবং তার ওয়াইফ এই অভিযোগ করার সঙ্গে সঙ্গে তার স্বামীর মৃতদেহ দাহ করার আগেই তার ওয়াইফকে ওই যাদবপুর বিধানসভার 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় বিধায়ক তাকে কিডন্যাপ করে পর্যন্ত নিয়ে যায়। আমি এই অর্থাৎ অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ তুলছেন আপনি, এবং যদি নির্দিষ্টভাবে তার প্রমাণ আপনার কাছে থাকে তাহলে তো নির্বাচনের আগে এটা একটা বড় প্রশ্ন উঠছে। কৌশিক, সম্পূর্ণ মিথ্যা কথা, আলোচনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে শ্রেয়ন। তার কারণ ওর কাছে নির্দিষ্ট কোনো উত্তর নেই। যে সমস্ত প্রশ্নগুলো ওকে করা হয়েছে সেই সম্পর্কে নির্দিষ্ট কোনো উত্তর নেই। আর ও বারবার করে বলছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আঘাত, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একাই লড়ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই যতটা বিজেপির সঙ্গে, ততটা সিপিএম এর সঙ্গে, ততটাই কংগ্রেসের সঙ্গে। এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জানে যে তৃণমূল কংগ্রেস একে থাকবে, বাকিকে 2 হবে, 3 হবে, 4 হবে, সেটা তাদের মধ্যে লড়াই। আমরা মানুষের পাশে রাত দিন 7 দিন 24 ঘন্টা 365 দিন থাকি। আমরা মানুষের সুখে আছি, দুঃখে আছি, আমরা পশ্চিমবঙ্গের উন্নয়নে আছি, এবং মানুষ যেটা চায় সেটা আমরা করবার চেষ্টা করি। তাই মানুষ আমাদেরকে বরাবর তাদের ভোটের বাক্সে তাদের ভোটদান করে গণদেবতা আমাদেরকে বারবার নির্বাচিত করে। তাহলে কোথাও গিয়ে 26-এর নির্বাচনের যে সমীকরণ সেটা খুব একটা কঠিন সেই অর্থে আপনাদের কাছে নয়, এটাই আমাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বৈধ ভোটারগুলোর নাম যাতে বাদ না যায়। কারণ বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে ব্যাকডোর দিয়ে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবার চেষ্টা করছে। আর সেটার জন্য আইনিভাবে সংবিধানের সহায়তা নিয়ে যতটা লড়াই করা যায় সেই লড়াই আমাদের নেত্রী করছেন। তিনি সুপ্রিম কোর্টে গেছেন, তিনি সেই লড়াইয়ের জায়গায় নিয়ে যেতে পেরেছেন, এবং আগামী দিনে এটাও প্রমাণিত হবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। তিনি এই রাজ্যে যতদিন মুখ্যমন্ত্রী আছেন এই রাজ্যের একজন বৈধ ভোটারকেও নির্বাচন কমিশন এবং বিজেপি ষড়যন্ত্র করে বাদ দিতে পারবে না। যদি বাদ দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্তের উপর দিয়ে সেই আমার তৃণমূলের প্রতিনিধির এই কথাটা খুব ভালো লাগলো, রক্তের উপর দিয়ে। এর আগে সিএএ হওয়ার সময় এখন
এখনও কিছু কিছু তৃণমূল কর্মীর ফেসবুক প্রোফাইলে রয়েছে নো সিএ, কিংবা ওয়াকফ যখন হলো বলেছিল ওয়াকফ আমরা এখানে হতে দেব না, কিংবা যখন এসআইআর হলো মমতা ব্যানার্জি বলেছিলেন আমি এসআইআর ফর্ম জমা দেব না, সবই উনি মেনে নিয়েছিলেন। সুতরাং এগুলো একটা ড্রামাটিক্স, এইগুলো করতে হয় ভোট ধরে রাখার জন্য। এবং এর পিছনে যে বায়নারিটা চলছে, আমি এখনও বলছি যে বিজেপি এখন কালকে যদি নীতিশ কুমার ওনার ছেলেকে যদি ঠিকমতো একটা পোস্ট দেওয়া না হয়, উনি যখন উইথড্র করবেন সাপোর্টটা, কারণ এখন তো একটা মেজরিটেরিয়ান হিন্দু নিয়ে একটা দল, তার কিন্তু একটা মেজরিটি নেই ইন্ডিয়াতে, 80% হিন্দু, কিন্তু সেই হিন্দু ভোট পেয়েও তারা মেজরিটিতে আসতে পারেনি, একদিকে নীতিশ কুমার একদিকে চন্দ্রবাবু নাইডু। সুতরাং কাল যদি নীতিশ কুমার সরে যান তখন কাকে দরকার হবে, সেই হিসেবগুলো বিজেপি করছেন। এর আগে তার যারা আগে বন্ধুত্ব যাদের সাথে ছিল, তারা আগে ব্যাকডোর দিয়ে সাপোর্ট করেছে, একটা রাষ্ট্রপতি শাসনের ভয় দেখিয়ে এমন একটা জায়গায় তৃণমূলকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে যাতে নীতিশ কুমার সরে গেলে তাদের এনডিএ সরকার না পড়ে যায়। আমাদের কংগ্রেসের থেকে বক্তব্য, এই মন্দির মসজিদ চুরি এইসবের কোথাও মন্দির হচ্ছে, কোথাও মসজিদ হচ্ছে, যেখানে মানুষকে দিয়ে দিতে পারছে না, সেখানে একটা দুটো করে মন্দির হচ্ছে। আমাদের না, কংগ্রেসের বক্তব্য হচ্ছে আপনারা এই ফেথ বেসড রাজনীতি থেকে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গ মানুষকে বলবো আপনারা একটা ভ্যালু বেসড ইডিওলজি বেসড রাজনীতিতে ফিরে আসুন। আগে যেটা বাংলায় ছিল, কংগ্রেস একটা অল্টারনেটিভ, এবং সেই অল্টারনেটিভের উপর আপনারা ভরসা রাখুন। আমরা প্রত্যেকটা সিটে লড়ছি, ইলেকশনে কি হবে কেউ বলতে পারবে। আমি একেবারে শেষ প্রশ্ন আমি রাখবো স্নেহানবাবু আপনার কাছে, যে এই লড়াইটা 2026-এ লড়াইয়ের সমীকরণটা আপনাদের কাছে কতটা সহজ হবে? কারণ এবারেও কিন্তু আমরা দেখেছি একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব যখন এসেছে তখন কিন্তু একটা টার্গেট আপনাদের জন্য বেঁধে দিয়েছে। একেবারে সংক্ষিপ্তভাবে উত্তর চাইবো। এই 2026-এর লড়াই ভারতীয় জনতা পার্টির লড়াই না, এই 26-এর লড়াই মানুষের লড়াই, পশ্চিমবাংলায় গণতন্ত্র ফেরানোর লড়াই, নারী নিরাপত্তার লড়াই, কর্মসংস্থানের লড়াই এবং দুর্নীতি মুক্ত একটা সিস্টেম তৈরি করার লড়াই। এই লড়াই ভারতীয় জনতা পার্টি লড়বে। কোন ভোটার লিস্টের লড়া হবে ডাজেন্ট ম্যাটার, মানুষ ভোট দেবে। মানুষ তৃণমূল কংগ্রেসের বিসর্জন চাইছে, এই দেওয়াল লেখা স্পষ্ট হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে। তাই জন্য তৃণমূল কংগ্রেস আজকে শুধুমাত্র এসআইআরটাকে আজকে একটা হাতিয়ার করে অর্থাৎ যারা ন্যায্য ভোটার তাদের নামও যদি বাদ যায়, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম মানে সেই দায়বদ্ধতা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে থাকে না? কারণ আপনি বললেন যে কোন ভোটার লিস্টে ভোট হবে সেটা ডাজন্ট ম্যাটার। একেবারে সংক্ষেপে, বৈধ ভোটারদের ডকুমেন্টস এরা তৃণমূল কংগ্রেস বিএলওদের দিয়ে আটকে রেখে এরা এই বৈধ ভোটারদের নাম এই কারণে বাদ দিয়েছে, কারণ তাদের গায়ে জ্বালাটা হচ্ছে, কারণ তাদের যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। বুঝেছি, একেবারে এই উত্তরটা আমি কৌশিকের থেকে নেব তৃণমূল কংগ্রেসের তরফে, এবং তারপরে জমা দেয়নি কারা, এর 11 লক্ষ যারা এনুমারেশন ফর্মই জমা দিল না, এনুমারেশন ফর্ম জমা দিতে পারলো না কেন? নেব এই উত্তরটা একেবারে কৌশিকের থেকে নেব। একবার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কৌশিক। একদমই ওকে, যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী ভোটার যারা আছে তারা কিভাবে অনুপ্রবেশ হলো, রোহিঙ্গারা কিভাবে আসলো, বিভিন্ন রকমের কথাবার্তা ওদের নেতারা বলেছে, বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে বলেছেন, কিন্তু ভোটার লিস্ট বেরোনোর পরে কোনো রোহিঙ্গা কোথাও থেকে কিছু দেখতে পাওয়া গেল না। এটা নিয়ে কোনো উত্তর নেই। আসলে এই যে সমস্ত বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কথা বলছে, সেটা নিয়ে সিপিআইএমও কথা বলছে, সেটা নিয়ে কংগ্রেসও কথা বলছে, কিন্তু সেটা নিয়ে কোনো সময় কোনো বিজেপির কোনো মুখপাত্র, বিজেপির কোনো নেতাকে কথা বলতে দেখছেন না। তার কারণ বিজেপি খুব ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনের সঙ্গে সাট করে আজকে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের বাদ দিয়ে ওরা মনে করছে যে ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে, কিন্তু পশ্চিমবঙ্গে ওদের যে কি পরিবর্তন যাত্রা না কি যাত্রা করছে, সেই যাত্রার বিভিন্ন সভা এবং তাদের যাত্রার লোকজন দেখলে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কটা মানুষ তাদের সঙ্গে আছে, এবং আগামী দিনে কিন্তু তার উত্তর কোথায় তা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেল না। যে বিষয়টা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম, যারা ন্যায্য ভোটার এবং এই বিরাট সংখ্যক যে ভোটার, তাদের ভবিষ্যৎ ঠিক কোথায়, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে গেল, এবং সময় হয়তো তার উত্তর দেবে। আমরা আলোচনা করলাম আজকে, অন্তত বোঝার চেষ্টা করলাম যে এই মুহূর্তে অন্তত দাঁড়িয়ে নির্বাচনের দিন ঘোষণার ঠিক আগের মুহূর্তে এই ভোটারদের ভবিষ্যৎ ঠিক কোথায়। সময় শেষ, আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ স্নেহানবাবু আপনাকে, কৌশিকদা আপনাকেও ধন্যবাদ, এবং কৌশিক আপনাকেও ধন্যবাদ, এবং
আগামী দিনে পরবর্তী আবারও আমরা এই নির্বাচনের গতি প্রকৃতি ঠিক কোন দিকে যাচ্ছে, ঠিক কি ভূমিকা নির্বাচন কমিশন নিচ্ছে, তাই নিয়ে আবারও আলোচনায় ফিরে আসবো আগামীকাল। সঙ্গে থাকুন।